ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স দ্য গডফাদার অফ ইউনিভার্স। তো আজকে স্পেশালি আমি যে টপিকটা সম্পর্কে ডিসকাস করতে চলেছি, দ্যাট ইজ ক্লাস 11-এর মেকানিক্সের ফার্স্ট চ্যাপ্টার বলবো না, সেকেন্ড চ্যাপ্টার, ওয়ান ডাইমেনশনাল মোশন বা একমাত্রিক গতি নামক চ্যাপ্টারটি। তো তোমাদের ভেক্টর যে চ্যাপ্টারটা, সেই ভেক্টর চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে। তো এবং ভেক্টরের উপরে আমরা নিউমেরিক্যাল প্রবলেমসও করেছি, মোট 12টার মতো প্রায় আগের মতো, এবং বলেছিলাম যে আরও কোথা থেকে করতে হবে, সেটাও বলেছিলাম তোমাদেরকে। তো তোমরা চাইলে একটা কাজ করতে পারো, তোমরা চাইলে NCERTর একটা বই কিনে নিতে পারো, যার মধ্যে ফিজিক্সের, যার মধ্যে বিভিন্ন টাইপসের নিউমেরিক্যালস থাকে এবং সেখানে জয়েন্ট বেসড কিছু অঙ্ক থাকে, জয়েন্ট বা WBJE বা মেডিকেল পরীক্ষা, লিট পরীক্ষা লেভেলে কিছু অঙ্ক থাকে। তো সেটা তোমরা করতে পারো, প্র্যাকটিস করতে পারো। তো আজকে আমি মেনলি যে টপিকটি নিয়ে আলোচনা করতে চলেছি, যেটি ওয়ান ডাইমেনশনাল মোশন বা একমাত্রিক গতি, সেটা সম্বন্ধে আমি আলোচনা করতে চলেছি। তো এই চ্যাপ্টারটা সম্বন্ধে তোমরা ক্লাস 9-এ পড়েছো। ক্লাস 9-এ তোমরা এই চ্যাপ্টারটার নাম ছিল বেগ ও গতি নামক, এই চ্যাপ্টারটার নাম ছিল ক্লাস 9-এ বেগ ও গতি। তো সেই বেগ ও গতি চ্যাপ্টারে আমরা সেই বেগ ও গতি চ্যাপ্টারে কিছু জিনিস তোমরা এখানে দেখতে পাবে, যেটা এখানে পড়ানো হবে। তো শুরুতেই আমি কিছু ইম্পর্টেন্ট টার্মস নিয়ে আলোচনা করি, তারপরে আমি পরে বলছি। আজকে মোটামুটি যেহেতু ইন্ট্রোডাকশন ক্লাস, আজকে ফার্স্ট ক্লাস, তার জন্য আজকে মোটামুটি বোর্ডে লেখাটা কম হবে। তো মেনলি আমি এই যে টপিকগুলোর উপরে মেনলি বলবো, কী কী পড়তে হবে, কী কী না পড়তে হবে, এই জিনিসগুলো আমাদের পড়তে। এবং তোমাদের টেক্সট বই যেটা আছে, সেই টেক্সট বই বেশিরভাগই তোমাদের লিখে দেওয়া আছে জিনিসগুলো সম্পর্কে। তো আমি যে টপিকগুলো বলছি, যে টপিকগুলোর নাম আমি মেনশন করছি, তার ডেফিনেশন বা তার সম্পর্কে ডিটেলসে যে সমস্ত জিনিসগুলো বলে দেওয়া আছে, সেগুলি তোমরা অবশ্যই টেক্সট বই থেকে পড়ে নেবে। তো প্রথমে আমি এই চ্যাপ্টারের যেটা মেইন জিনিস বা যেটা মেইন টপিক, যেটা সম্বন্ধে, যেটাতে শুরু না করলে নয়, সেটা সম্বন্ধে আমি প্রথমে বলি। সেটা হচ্ছে আমাদের প্রথম সেটা হচ্ছে আমাদের স্থিতি ও গতি। এই সম্বন্ধে আমাদের জানতে হবে স্থিতি ও গতি ব্যাপারটা কি। তো স্থিতি প্রথম এই চ্যাপ্টারের শুরুতেই আমাদের স্থিতি গতি সম্বন্ধে যদি না জানা হয়, তাহলে এই এই চ্যাপ্টারের সম্বন্ধে তোমরা কিছু বুঝতেই পারবে। এবং তোমরা জানোই স্থিতিগতি জিনিসটা কি, তাও আমি বলে দিই। স্থিতিগতি হচ্ছে যে স্থির বস্তুর যে স্থির থাকে, এই স্থির থাকাটাকে বলা হয় স্থিতি, এবং সচল বস্তুর যে গতিশীল থাকার যে ধর্মটা, তাকে বলা হয় গতি। এটা আমরা জানি। দ্বিতীয় কথা, এই স্থিতিগতি সম্বন্ধে পড়তে গেলে পরেই যেটা মোস্ট কমন যে কোয়েশ্চেনটা আসে, সেটা হচ্ছে স্থিতিগতি কি আপেক্ষিক বা চরম স্থিতি চরম গতি ব্যাপারটা কি। তাহলে বলতে হবে যে হ্যাঁ, স্থিতিগতি আপেক্ষিক, কারণ কোনো বস্তুই বাস্তবে স্থির নয় বা কোনো বস্তুই বাস্তবে সম্পূর্ণভাবে গতিশীল নয়, তাই না? এবং তার এক্সাম্পল যদি বলা হয়, তাহলে আমরা ছোটবেলায় এই জিনিসটা বলেছিলাম যে যদি কেউ একটা রেলওয়ে রেল স্টেশনে প্ল্যাটফর্মে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন এবং গাড়ির মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন, তো ট্রেনের মধ্যে থাকা যে ব্যক্তি, সে যখন ট্রেনের মধ্যে থাকবেন, তো সে কি দেখতে হবে, সে তাকে এবং তার যে ট্রেনটা, সে তাকে এবং যে ট্রেনে উনি বসে আছেন সেটাকে স্থির বলে মনে হবে, এবং তার বাইরে থাকা সমস্ত জিনিসকে তার গতিশীল বলে মনে হবে, সেটা আমরা জানি। ওকে, একইভাবে সেই ট্রেন যখন কোনো স্টেশনের মধ্যে দিয়ে যাবে এবং সেই প্ল্যাটফর্মে যখন কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকবে, সে ব্যক্তি দেখতে পাবে যে সে এবং তার প্ল্যাটফর্মটা স্থির, ট্রেনটা গতিশীল। বাট ট্রেনের মধ্যে থাকা ব্যক্তি, সে মনে করবে সে এবং ট্রেনটা স্থির, বাট ব্যক্তি এবং প্ল্যাটফর্মটি গতিশীল। ওকে, তো এই জিনিসটা হয়। একইভাবে পাশাপাশি যদি দুটো ট্রেন চলে, মোটামুটি একটুখানি যদি বেগের ডিফারেন্স থাকে তাদের মধ্যে, তাহলে পরে একটি ট্রেনের ব্যক্তি মনে করবে সে এবং তার ট্রেনটা স্থির, পাশের ব্যক্তি এবং ট্রেনটি গতিশীল। আবার ওই ট্রেনের ব্যক্তি মনে করবে সে এবং তার ট্রেনটি স্থির, এই পাশের যে ট্রেনটা, সেই ট্রেনটা গতিশীল, তাই না? তাহলে গোটা ব্যাপারটাই আপেক্ষিক বা রিলেটিভ ব্যাপারটা দাঁড়াচ্ছে, বা আপেক্ষিক আর রিলেটিভ কথাটা মানে হচ্ছে একজনের সাপেক্ষে আরেকজন, তাই তো? একজনের সাপেক্ষে, তোমার সাপেক্ষে মনে হচ্ছে গতিশীল, ওর সাপেক্ষে মনে হচ্ছে উনি গতিশীল। তো এরকম একটা বিষয় দাঁড়ায়, দ্যাটস ওয়াই বলা হয় স্থিতিগতি আপেক্ষিক। তো এই গোটা বিষয়টাকে যদি আমি আমার পৃথিবী থেকে ছেড়ে যদি আমি বাইরের দিকে আসি, যদি ইউনিভার্সের দিকে আসি, তাহলে আমরা বলতে পারি যখনই আমরা পৃথিবীতে থাকি, আমরা দেখি যে আমাদের মনে হয় যেন চাঁদ তো অবভিয়াসলি পৃথিবীকে মুভ করছে, চাঁদকে মুভ করছে। আমাদের মনে হয় যদি সূর্য রেসপেক্টে দেখি, তাহলে আমাদের মনে হয় যে সূর্য, আমরা বলি সূর্য উদয় হচ্ছে বা সূর্য অস্ত যাচ্ছে, তো আমাদের মনে হয় যে পৃথিবী স্থির, সূর্যটা গতিশীল, তাই তো? কিন্তু আমরা যখন বাইরের কোনো প্ল্যানেটে বা বাইরের কোনো চাঁদে যখন যাবো, তো আমরা দেখতে পাবো যে না, সূর্যটা রেস্টে, বাট সূর্যকে বেস করে
মানে আমাদের মনে হবে অ্যাপারেন্টলি মনে হবে সাপেক্ষে মনে হবে ওই বডিটার সাপেক্ষে মনে হবে সূর্য রেস্টে আছে, বাট তাকে বেস করে পৃথিবী বা অন্যান্য গ্রহ এটা সব ঘুরে বেড়াচ্ছে। বাট আমরা যদি আমরা আমাদের গ্যালাক্সি ছেড়ে অন্য কোনো গ্যালাক্সিতে যাই এবং সেখান থেকে আমরা দেখি, তাহলে আমরা দেখবো যে সূর্য মুভ করছে। অ্যান্ড হ্যাঁ, সান ইজ রোটেটিং, সান মুভ করতে পারে। সানের মুভমেন্ট যেটা সানের মুভমেন্ট হয় সেটা অ্যাস্ট্রোফিজিক্সই বলা হয়, এবং সানের মুভমেন্টের যে প্রমাণটা সেটা হচ্ছে ডার্ক স্পট বা সানের একটা ডার্ক স্পট দেখা যায়, সেই ডার্ক স্পটের মুভমেন্ট 15 দিন অন্তর অন্তর সানের ডার্ক স্পট দেখা যায়। ঠিক আছে, তো মানে সানের 15 দিন, যদি 15 দিনে দেখা যায় প্রথম ফার্স্ট 1 তারিখ থেকে 15 তারিখ, কোনো একটা মাসের 1 তারিখ থেকে 15 তারিখে দেখা যাবে যে সানের যে ডার্ক স্পটটা চেঞ্জ হতে থাকে, এবং একটা 15 দিন পর দেখা যায় যে ওই যে ডার্ক স্পটটা, সেই ডার্ক স্পটটা সানের অন্যদিকে চলে যায় আবার, এবং আবার সেই 15 দিন ওই দিকে ডার্ক স্পটটা থাকে, এবং আফটার 15 ডেজ আবার তোমার সামনের দিকে তোমার যেদিকে সানটা আছে বা তুমি সানের যে পার্টটা দেখছো সেইখানে আবার ডার্ক স্পটটা ব্যাক করে চলে আসে। তো এখান থেকেই দেখা যায়, দেখে বোঝা যায় যে সান ইজ রোটেটিং। এখান থেকে আমরা দেখে বুঝতে পারি যে সান ইজ রোটেটিং। তো তাহলে গোটা বিষয়টাই যেটা দাঁড়াচ্ছে, গোটা বিষয়টাই হচ্ছে আপেক্ষিক। কেউই এখানে দুনিয়াতে স্থির নয় বা কেউই গতিশীল নয়। তার মানে এখানে এই বিশ্বব্রহ্মাণ্ডে চরম স্থিতি বা চরম গতি বলে কিন্তু অনুরূপ কোনো জিনিস নেই। তো সেটা হচ্ছে এখানকার মেইন টপিক, এবং স্থিতিগতির এখানে মেইন টপিক হচ্ছে চরম স্থিতি বা চরম গতির কনসেপশন। ওকে, ফাইন। নেক্সট যেটা বলা হবে, যেটা আমি বলে দিচ্ছি নামটা আমি, সেটা হচ্ছে নির্দেশ তন্ত্র বা যাকে বলা হয় ফ্রেম অফ রেফারেন্স। এটা মোস্ট ইম্পর্টেন্ট, ফ্রেম অফ রেফারেন্স। তো নির্দেশ তন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্স জিনিসটা কি? আমরা প্রত্যেকেই কেউ না কেউ কোনো না কোথাও অবস্থান করছি, তাই তো? যেমন আমি বললাম যে একজন যাত্রী সে যখন ট্রেনে বসে থাকবে এবং সেই ট্রেনটা যখন মুভ করতে থাকবে, তখন তার সাপেক্ষে বা তার মনে হবে যে সে এবং ট্রেনটা ফিক্সড, এবং তার সাপেক্ষে সে মনে করবে তার সাপেক্ষে বাইরের সমস্ত জিনিসপত্রগুলো গতিশীল। তাহলে ওর পজিশন, ও যেখানটা অবস্থান করছে সেই অবস্থানটা হচ্ছে তার নির্দেশ। যেমন আমি যেখানে আমার ঘরে বসে আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি, তার মানে এই আমার বাড়িটা হচ্ছে আমার এখানকার নির্দেশতন্ত্র। তাহলে নির্দেশতন্ত্র বলতে বোঝায় যে কোনো বস্তু বা বস্তু সামগ্রীর অবস্থান বা কোনো একটা বস্তুর অবস্থান আমরা এক্সপ্রেস করার জন্য, প্রকাশ করার জন্য বা বোঝানোর জন্য আমরা অন্য কোনো বস্তু বা বস্তু সামগ্রীর সাহায্য নিই, তাই তো? অন্য কোনো বস্তু বা বস্তু সামগ্রীর সাহায্য নিই। যে বস্তু বা বস্তু সামগ্রীর আমরা সাহায্য নিচ্ছি সেটাকেই বলা হয় নির্দেশতন্ত্র। ফর এক্সাম্পল, আজকে আমাকে যদি কেউ সাপোজ আমাদের যদি কোনো বাইরের প্ল্যানেট থেকে কেউ আমাকে ফোন করে জিজ্ঞাসা করে আমি কোথায় আছি, আমি বলবো যে আমি আর্থে আছি, তাই তো? তাহলে আর্থ যেটা, সেই আর্থটা হচ্ছে আমার নির্দেশতন্ত্র। এখন আমার আর্থের মধ্যেই যদি অন্য কোনো আমার কন্টিনেন্ট থেকে যদি আমাকে কেউ ফোন করে জিজ্ঞাসা করে তুমি কোথায় আছি, বলে এশিয়াতে আছি। এবার এশিয়ার মধ্যেই আমাকে কোনো দেশ থেকে, তারা এশিয়ার মধ্যে কিনা কোনো একটা দেশ থেকে সাপোজ আমাকে ফোন করে জিজ্ঞাসা করে তুমি কোথায় আছি, বলবো ইন্ডিয়াতে আছি, তো এখানে ইন্ডিয়া আমার নির্দেশতন্ত্র। এবার ইন্ডিয়ার মধ্যেই কোনো একটা স্টেটে থেকে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় তুমি কোথায় আছো, আমার দুটো ওয়েস্ট বেঙ্গলে আছি, ওয়েস্ট বেঙ্গলটা আমার নির্দেশতন্ত্র। এবার ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কয়টা যায়, আর সাপোজ কলকাতা থেকে যদি কেউ ফোন করে এবং জিজ্ঞাসা করে তুমি কোথায় আছো, বলবো জলপাইগুড়ি, তাহলে এটা আমার নির্দেশতন্ত্র। এখন জলপাইগুড়ির কোনো পাড়াতে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে তুমি কোথায় আছো, আমি বলবো আমার পাড়ার নাম বলবো, আমার পাড়াটা আমার এখানে নির্দেশতন্ত্র। এবং আমার বাড়িতে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে তুমি কোথায় আছো, আমি বলবো যে আমি ভিডিও বানাচ্ছি, তাহলে আমি আমার ঘরে বসে ভিডিও বানাচ্ছি, তাহলে আমার ঘরটা হলো আমার নির্দেশতন্ত্র। তাহলে প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি নির্দেশতন্ত্র পাল্টাচ্ছে, এবং এই নির্দেশতন্ত্রটা অবভিয়াসলি ডিপেন্ড করে কে প্রশ্ন করছে তার উপর, মানে কে কোথা থেকে, কে কোন রেসপেক্টিভে বা কোথা থেকে আমাকে প্রশ্ন করছে তার উপর বেস করে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমার নির্দেশতন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্সটা পাল্টাচ্ছে। এখন যদি আমাকে কেউ কোনো এরিয়ার বাইরে থেকে যদি কোনো গ্রহ যদি ফোন করে, গ্রহের কেউ যদি ফোন করে বলে তুমি কোথায়, আমি যদি বলি যে আমি আমার ঘরে বসে ভিডিও বানাচ্ছি, তাহলে কিন্তু তাকে প্রপার আনসারটা দেওয়া হয় কখনই কোনোভাবে, তাই না? তো তাকে আমাকে সেইভাবেই বলতে হবে অ্যান্সারটা যেন আর্থে আছে, ঠিক তো? এইভাবে আমাকে নির্দেশতন্ত্রটা ঠিক করে বলতে হয়, এবং পুরোপুরি নির্দেশতন্ত্রটা ডিপেন্ড করে তুমি কোথায় বসে আছো এবং তোমাকে কে প্রশ্ন করছে বা কার রেসপেক্টে তুমি কথাটা বলছো, তার উপর ডিপেন্ড করে আমরা নির্দেশতন্ত্রের কথাটা বলে থাকি, আদারওয়াইজ কিন্তু আমরা বলবো না সেভাবে। তাহলে এই যে নির্দেশতন্ত্র, এই যে আমি বললাম, এই যে একজনের রেসপেক্টে
কোনো একটা বস্তু বা কোনো একটা জড় বস্তু বা কোনো একটা জিনিসের রেসপেক্টে আমি এই যে আমার এই নির্দেশ তন্ত্রের কথা যে বললাম যে আমি এখানে আসি বা আমি অমুক জায়গাতে আসি বা আমি এখানে আসি, তারা তো প্রত্যেক কোনো না কোনো না কোনো বস্তু বা জড় বস্তু বা কোনো একটা এলাকা। তাহলে এটাই হচ্ছে আমার এখানকার নির্দেশ তন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্স। ঠিক আছে? তো এটা কোনো বস্তু বা বস্তু সামগ্রীর অবস্থান বোঝানোর জন্য আমরা অন্য যে বস্তু বা বস্তু সামগ্রীর হেল্প নিই তাকেই বলা হয় নির্দেশ তন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্স। এবার এই নির্দেশ তন্ত্রের দু প্রকার, একটা হয় জড়ত্বীয় বা ইনার্শিয়াল, একটা হয় অজড়ত্বীয় বা নন ইনার্শিয়াল। জড়ত্ব নির্দেশ তন্ত্র কি? জড়ত্ব নির্দেশ তন্ত্র হচ্ছে যে নির্দেশ তন্ত্রে সমস্ত ধরনের ল সাচ অ্যাজ নিউটনস ল অফ মোশনস, গ্র্যাভিটেশনাল ল, কুলম্বস ল, সমস্ত ধরনের ল যে ফ্রেম অফ রেফারেন্সে প্রযোজ্য হয় সেই ফ্রেম অফ রেফারেন্সকে আমরা বলে থাকি ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বা জড়ত্ব নির্দেশ তন্ত্র। কিন্তু অজড়ত্ব নির্দেশ তন্ত্র যে ফ্রেম অফ রেফারেন্সে বা যে নির্দেশ তন্ত্রে এই ধরনের ল সাচ অ্যাজ নিউটনস লস অফ মোশনস, নিউটনস গ্র্যাভিটেশনাল ল, কুলম্বস ল, এই ধরনের ল যে ফ্রেম অফ রেফারেন্সে প্রযোজ্য হয় না সেই ফ্রেম অফ রেফারেন্সকে বলা হয় থাকে অজড়ত্বীয় নির্দেশ তন্ত্র। এবার এই জড়ত্ব নির্দেশ তন্ত্র এবং অজড়ত্ব নির্দেশ তন্ত্র কখন, যেমন আমরা জেনারেলি যে নির্দেশ তন্ত্রে বসবাস করছি সেটা সব জড়ত্ব নির্দেশ তন্ত্র, আর আমাদের একটা জড়ত্ব নির্দেশ তন্ত্র বা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। কিন্তু আর্থের বাইরে যত আর্থের বাইরে বলবো না, আর্থের রেসপেক্টে আমরা অন্য যত ফ্রেম অফ রেফারেন্স নিয়ে ট্রিট করবো, সাজেস আর্থের রেসপেক্টে আমরা যদি চাঁদকে নিয়ে ট্রিট করি, আর্থের রেসপেক্টে যদি আমরা মার্সকে নিয়ে ট্রিট করি, ভেনাসকে নিয়ে ট্রিট করি, এই সমস্ত গ্রহ গ্রহদের নিয়ে যদি আমরা ট্রিট করি, তাহলে কিন্তু আর্থের রেসপেক্টে তারা হবে অজড়ত্ব নির্দেশ। কারণ আমাদের এখানে যে লসগুলো খাটবে ওদের এখানে কিন্তু সেই লসগুলো খাটে না। ফর এক্সাম্পল, যেমন আমরা জানি যে আমাদের পৃথিবীতে যা ওজন, বৃহস্পতিতে ওজনটা বেড়ে যায়, যে কোনো জিনিস ভরটা বেড়ে যায়, ওজনটা বেড়ে যায়, ভর বাড়ে না, ওজনটা বেড়ে যায়। একইভাবে চাঁদে যদি যা হয়, চাঁদে কি ওজনটা কমে যায়। প্রশ্ন হচ্ছে কেন হয়, কেন এই ঘটনাটা ঘটে? এই টোটাল ঘটনাটা ঘটে থাকে এই ফ্রেম অফ রেফারেন্স যে থাকে বা এই যে নির্দেশ তন্ত্র, এই নির্দেশ তন্ত্র যেহেতু পাল্টাচ্ছে, এই পাল্টানোর রেসপেক্টে এই ঘটনাটা ঘটে থাকে। এবং এই ফ্রেম অফ রেফারেন্সের যে তারতম্য, এটা নিয়ে অ্যালবার্ট আইনস্টাইনের যে আপেক্ষিকতাবাদ তত্ত্ব বা স্পেশাল রিলেটিভিটি, এই স্পেশাল রিলেটিভিটি বা আপেক্ষিকতাবাদ তত্ত্বটা কিন্তু এই ফ্রেম অফ রেফারেন্সের উপর বেস করেই কিন্তু প্রতিষ্ঠিত। তো আমি খুব ছোট করে তোমাদের একটুখানি আপেক্ষিকতাবাদ তত্ত্ব সম্বন্ধে বলি, তারপরে আমি আমার মেইন টপিকে ফিরি। তো শোনো ভালো করে। তো আপেক্ষিকতাবাদ তত্ত্ব বা স্পেশাল রিলেটিভিটিতে মেইনলি অ্যালবার্ট আইনস্টাইন যে জিনিসটা নিয়ে এখানে আলোচনা করেছেন সেটা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স নিয়ে। তো এখানে উনি দুটো ফ্রেম অফ রেফারেন্স দিয়েছেন, একটা হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম, একটা হচ্ছে নন ইনার্শিয়াল। খুবই ইন্টারেস্টিং জায়গাটা, আমি বলি একটু সংক্ষেপে বলি, যদি এটা সংক্ষেপে বলার জিনিস নয়, কিন্তু আমি যেহেতু তোমাদের সিলেবাসে নেই, আউট অফ সিলেবাস যেহেতু ব্যাপারটা, তার জন্য খুবই সংক্ষেপে বলছি। এবার উনি যে ফ্রেম অফ রেফারেন্স, যে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সটা নিয়েছেন, সেই ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সটা বা জড়ত্ব নির্দেশ তন্ত্র যেটা, সেটা ফিক্স ছিল, রেস্টে ছিল। এবার সেই জড়ত্ব নির্দেশ তন্ত্রের রেসপেক্টে আরেকটা নির্দেশ তন্ত্র বা আরেকটা ফ্রেম অফ রেফারেন্স একটা সার্টেন ভেলোসিটিতে ওর প্যারালাল অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিস বরাবর বা ওয়াই অ্যাক্সিস বরাবর বা জেড অ্যাক্সিস বরাবর, যে কোনো একটা অ্যাক্সিস বরাবর মুভ করছে। সাপোজ এটা যদি একটা কোনো জড়ত্ব নির্দেশ তন্ত্র হয়, তাহলে এবং এটা আরেকটা মনে করো আরেক ধরনের নির্দেশ তন্ত্র, সাপোজ এটা মনে করো আরেক ধরনের নির্দেশ তন্ত্র, সাপোজ, তাহলে এই এবং এটা ধরো এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এই নির্দেশ তন্ত্রটা মনে করো মুভ করছে। সাপোজ এক্স অ্যাক্সিস বরাবর মনে করো এই নির্দেশ তন্ত্রটা মুভ করে যাচ্ছে, তাই তো? তো উনি এরকম একটা নির্দেশ তন্ত্র দেন। দেখা যায় যেটা মুভিং ফ্রেম অফ রেফারেন্স, এই মুভিং ফ্রেম অফ রেফারেন্সকে বলা হয় নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বা অজড়ত্বীয়, আর যেটা নন মুভিং, যেটা রেস্টে আছে, সেটা হচ্ছে জড়ত্ব নির্দেশ তন্ত্র। উনি লক্ষ্য করেছিলেন যেটা মুভিং ফ্রেম অফ রেফারেন্স, সেই মুভিং ফ্রেম অফ রেফারেন্সে কিছু ঘটনা, যেটা রেস্ট ফ্রেম অফ রেফারেন্সে বা রেস্ট ফ্রেমে যে ঘটনাগুলি ঘটে এবং মুভিং ফ্রেমে যে ঘটনাগুলি ঘটে, সেই দুটো ঘটনার মধ্যে কিছুটা তারতম্য লক্ষ্য করে। সাচ অ্যাজ রেস্ট ফ্রেমে যে টাইমটা চলে, রেস্ট ফ্রেমে যখন যদি কোনো একটা টাইম এখানে চলে, কোনো একটা টাইম, মুভিং ফ্রেমে দেখা যায় সেই টাইমের ডিউরেশন হয়, সেই টাইমটা স্লো হয় কিংবা ফাস্ট, এরকম ঘটনা ঘটে। রেস্ট ফ্রেমে কোনো বস্তুর মাস মুভিং ফ্রেমে চেঞ্জ হয়ে যায়, বেশি হতে পারে, কমও হতে পারে, এভরিথিং, প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু চেঞ্জ আমরা লক্ষ্য করি, এক্সেপ্ট ওয়ান, একটা জিনিস আছে যার কোনোরূপ কোনো পরিবর্তন হয় না, দ্যাট ইজ ভেলোসিটি অফ লাইট বা আলোর বেগ। এই আলোর বেগ বা ভেলোসিটি অফ লাইটসের কোনো রকম কোনো পরিবর্তন হয় না, বাকি প্রত্যেকটা ঘটনার পরিবর্তন ঘটে, মানে প্রত্যেকটা লয়ের ভায়োলেশন ঘটে, প্রত্যেকটা লয়। এবং এই যে ভায়োলেশনটা ঘটে, এই ভায়োলেশনটা ঘটে একমাত্রই কারণ সেটা হচ্ছে মুভিং ফ্রেম থাকার জন্য বা নন ইনার্শিয়াল ফ্রেম থাকার জন্য, এক্সেপ্ট দ্য ভেলোসিটি অফ লাইট, যেটা আমাদের মুভিং নন রেস্ট ফ্রেমে সেটা যদি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়,
তাহলে সেটা মুভিং ফ্রেমেও কিন্তু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হবে। এটাই অ্যালবার্ট আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। এবং এর উপর ওনার অনেক অনেক পেপার আছে, অনেক কাজ আছে এটার উপরে, অনেক রকম থিসিস আছে এটার উপরে। এবং তারপরেও এর থেকেও এক স্টেপ উপরে যেটা ছিল সেটা হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। যদিও জেনারেল থিওরি অফ রিলেটিভিটি একটা অন্যরকম জিনিস। জেনারেল থিওরি অফ রিলেটিভিটি বা জিটিআর এটা মেইনলি কাজে লাগে অ্যাস্ট্রোফিজিক্স, কসমোলজি পার্ট যেটা, সেই কসমোলজি পার্টটা করতে মেইনলি জিটিআরটা কাজে লাগে। সেটা হায়ার ফিজিক্সের জিনিস, আমাদের মাস্টার ডিগ্রিতে শুরু করা একটা। যাই হোক, তো এটা হচ্ছে মেইন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। এবং স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির আরো অনেক ঘটনা বলি, যেটা আমি তোমাদের ম্যাক্রোস্কোপিক ঘটনা বললাম বা বড় কেসে বললাম, ছোট কেসে হয়। যেমন তোমরা শুনে থাকবে ইলেকট্রনের স্থির ভর, রেস্ট মাস অফ ইলেকট্রন, সেটা হচ্ছে 9.1 × 10⁻³ কেজি। কোনোদিনও মনে প্রশ্ন এসে যে কেন ইলেকট্রনের স্থির ভর বলা হয়, শুধু কেন ইলেকট্রনের ভর বলে না? তার কারণটা হচ্ছে আমরা যে ইলেকট্রনকে চিনি, যে ইলেকট্রনকে জানি, সেই ইলেকট্রনটা কিন্তু নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে থাকে, তাই তো? এবার নিউক্লিয়াসটা চারিদিকে বিভিন্ন কক্ষপথে ঘোরে। এবার যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস তো রেস্ট, তাই তো? সেই নিউক্লিয়াস রেস্ট, বা তুমি যদি এখন নিউক্লিয়াসের একটা ফ্রেম অফ রেফারেন্স ধরো, তাহলে অবভিয়াসলি ইটস ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বা দূরত্ব নির্দেশ তন্ত্র। কিন্তু তাকে ঘিরে যে ইলেকট্রনটা পাক খাচ্ছে সেটা অবভিয়াসলি একটা অদূরত্ব নির্দেশ তন্ত্র, কারণ ওর মধ্যে একটা সার্টেন ভেলোসিটি আছে। তো অবভিয়াসলি ইলেকট্রন যে থাকে, যে যখন ও চারিদিকে নিউক্লিয়াসকে বেস করে ঘুরতে থাকে, তখন কি হয়, ওর নিজের মাসটা কিছুটা হলেও কমে যায়, একটা সার্টেন রুল ফলো করে। সেটা হচ্ছে এম, আমরা বলি ইলেকট্রনের মাসকে আমরা m0 দিয়ে এক্সপ্রেস করি, যেটাকে রেস্ট মাস বলা হয়। আর ঘোরার সময় ইলেকট্রনের যে মাসটা হয়, সেই মাসটাকে আমরা বলে থাকি এফেক্টিভ মাস। তো এফেক্টিভ মাস আর রেস্ট মাসের মধ্যে যে সম্পর্ক, সেটা হচ্ছে m = m0, যেটা রেস্ট মাস, ডিভাইডেড বাই √1 - v²/c²। এই রুল ফলো করে হয়। এবং এই ফর্মুলাটা তোমরা পাবে আগামী বছর, তোমরা যখন 12-এ উঠবে, কোয়ান্টাম মেকানিক্স যখন পড়ানো হবে, কোয়ান্টাম মেকানিক্সে আমরা এই বিষয়টা সম্বন্ধে আলোচনা করবো, তো এই গোটা ঘটনাটা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশ তন্ত্রের পরিবর্তনের ফলে। যদি নির্দেশ তন্ত্র একটা নির্দেশ তন্ত্রের রেস্টে থাকবে, তখন সেটা ইনার্শিয়াল, যখনই সেটা মুভ করবে তখনই সেটা হয়ে যাচ্ছে নন ইনার্শিয়াল। তাহলে একটা রেস্ট ফ্রেম, একটা মুভিং ফ্রেমের মধ্যে কিন্তু এরকম কোনো না কোনো কিছু না কিছু একটা আমরা তারতম্য লক্ষ্য করতে পারি। এবং এখান থেকেই অ্যালবার্ট আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি সূত্রপাত। তো খুবই সংক্ষেপে আমি তোমাদের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিটা বললাম, কিন্তু স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এত সংক্ষিপ্ত ফর্মে পড়া যায় না। এটা একটা বিশাল জিনিস, এবং এর ব্যাপ্তি বিশাল অবধি। এবং দ্বিতীয়ত বর্তমান ফিজিক্সটা গোটাটাই এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এবং কোয়ান্টাম মেকানিক্স, এই দুটোর উপর বেস করে দাঁড়িয়েছে। কারণ এই দুটো ছাড়া এখনকার ফিজিক্স পড়া জাস্ট ইম্পসিবল, ঠিক আছে? তো যে কোনো জিনিস এক্সপ্লেন করতে STR বা স্পেশাল থিওরি সংক্ষিপ্ত ফর্ম, STR, GTR এবং কোয়ান্টাম মেকানিক্স কাজে লাগে। তাছাড়া ফিজিক্সটা কোনোভাবে পড়া যায় না। যাই হোক, তোমরা পড়বে, টুয়েলভে কোয়ান্টাম মেকানিক্স সম্বন্ধে জানবে, এবং পরবর্তীতে যদি কেউ ফিজিক্স নিয়ে পড়ো তোমরা, তো অবভিয়াসলি তোমরা STR, GTR এগুলো সম্বন্ধে তোমরা জানতে পারবে এবং ভালো লাগবে। ওকে, নাও কাম টু দ্য মেইন টপিক। তো এবার এই যে নির্দেশতন্ত্র, এই নির্দেশতন্ত্র হয় মেইনলি 3 প্রকার। তো নির্দেশতন্ত্রের প্রকার ভেদে আলোচনা করছি। তো দেখো নির্দেশতন্ত্রের প্রকারটা বলি। ওকে, তাহলে এই যে নির্দেশতন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্স, তো তোমরা দেখতে পাচ্ছ মেইনলি 4 প্রকারের দেখতে পাচ্ছ। দেখা যায় কার্টেসিয়ান, FR মিন্স ফ্রেম অফ রেফারেন্স, শর্টে দিলাম কার্টেসিয়ান বা কার্টেসীয় নির্দেশতন্ত্র একটা। তারপর হচ্ছে পোলার ফ্রেম অফ রেফারেন্স বা পোলার নির্দেশতন্ত্র, স্ফেরিক্যাল FR বা গোলীয় নির্দেশতন্ত্র বলা হয়। আর হচ্ছে লাস্ট সিলিন্ড্রিক্যাল বা চোঙাকৃতি নির্দেশতন্ত্র বলা হয়। তার মধ্যে এই যে লাস্টের দুটো আছে, মানে স্ফেরিক্যাল আর সিলিন্ড্রিক্যাল, এই স্ফেরিক্যাল আর সিলিন্ড্রিক্যালটা তোমাদের আউট অফ সিলেবাস, তোমাদের এখন পড়তে হবে না। তোমরা যদি পরবর্তীতে ফিজিক্স অনার্স, ম্যাথমেটিক্স অনার্স নিয়ে পড়ো, তাহলে পরে তোমাদের স্ফেরিক্যাল বা সিলিন্ড্রিক্যাল তোমাদের পড়তে হবে। নট এমনি ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইঞ্জিনিয়ারিং করতে গেলে পরে ওটা লাগবে। হায়ার স্টাডিজে যদি ফিজিক্স বা ম্যাথমেটিক্স যাই হোক না কেন পড়াশোনার ক্ষেত্রে, তখন তোমাদের স্ফেরিক্যাল বা সিলিন্ড্রিক্যালটা পড়তে হবে সেক্ষেত্রে। তো মেইনলি আমাদের যেটা পড়তে হবে সেটা কার্টেসিয়ান আর পোলার সম্বন্ধে। তো কার্টেসিয়ান সম্বন্ধে তোমরা প্রত্যেকেই কম বেশি পরিচিত, কারণ তোমরা যে ক্লাস 9-10-এ তোমরা যে গ্রাফটা করেছো, তো 9-10-এ যে গ্রাফটা, সেই 9-10-এর গ্রাফটা পুরোপুরি কিন্তু কার্টেসিয়ান নির্দেশতন্ত্র বা কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্স তোমাদের ছিল, তাই তো? সেই সম্বন্ধে তোমরা জানো এই বিষয়ে। তো কার্টেসিয়ান যে ফ্রেম অফ রেফারেন্স, তো কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্স মেইনলি 3 রকমের হয়। একটা 1 ডাইমেনশনাল বা 1D, একটা 2 ডাইমেনশনাল বা 2D, একটা 3 ডাইমেনশনাল বা 3D। তো প্রথমে আমি 1 ডাইমেনশনাল বা 1D তে আছি।
সেটা হচ্ছে কোনো একটা বস্তু যদি একটা রৈখিক মোশন থাকে, একটা রৈখিক একটা রেখা বরাবর যদি কোনো মোশন থাকে, সাপোজ মনে করো তোমার কোনো খাতার পাতার একটা ধার বরাবর একটা পিঁপড়ে চলে গেল, তাই তো? তাহলে পরে সেই গতিটা প্রকাশ করানো হবে শুধুমাত্র একটা মাত্র মাত্রার সাহায্যে, তোমার জাস্ট খাতার পাতার ধারটা দিয়ে। তাহলে ওই যে খাতার পাতার যে ধার, সেই খাতার পাতার ধারটাই হচ্ছে আমার ওয়ান ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্স বা একমাত্রিক নির্দেশক। ঠিক, হ্যাঁ। তাহলে আইদার আমরা একে এক্সপ্রেস করতে পারি আইদার এক্স অ্যাক্সিস বরাবর এটা হয়, অর আইদার ওয়াই অ্যাক্সিস বরাবর এটা হয়, অথবা আইদার জেড অ্যাক্সিস বরাবর, আইদার জেড অ্যাক্সিস যে কোনো একটা যে কোনো স্ট্রেট লাইনে চলতে পারে, এরকম যেতে পারে, কিংবা যে কোনো অন্য একটা ডিরেকশনে যেতে পারে, যাই হোক। তো সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশন, ঠিক তো? নেক্সট আসি পোলার ফ্রেম অফ রেফারেন্সের, সরি নেক্সট কার্টেসিয়ানে টু ডাইমেনশনে আসি। তো এই টু ডাইমেনশন সম্বন্ধে তোমরা পরিচিত, কারণ তোমরা যত গ্রাফ প্লট করেছো ছোটবেলা থেকে 9-10-এ, যত গ্রাফ প্লট করেছো সবই কিন্তু টু ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্স দিয়ে তোমরা গ্রাফটা প্লট করেছো। তো সেক্ষেত্রে তোমরা জানো মেইনলি চারটে অ্যাক্সিস সম্বন্ধে পরিচিত, এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ। আমি নেগেটিভ দিকে যাচ্ছি না, পজিটিভ দিকে যাচ্ছি। তো সেক্ষেত্রে এরকম ভাবে তোমরা পরিচিত, দিস ইজ অরিজিন ও, দিস এক্স, দিস ইজ ওয়াই, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এবং সেখানে তোমরা কোনো একটা পয়েন্টকে তোমরা সিচুয়েট করো। তো সে এবং যে কোনো তোমাদের ইকুয়েশন দেওয়া থাকে, তো তোমরা সেখান থেকে বিভিন্ন ভ্যালু বসিয়ে এবং জেনারেলি সব ক্ষেত্রে তোমরা স্ট্রেট লাইনে পেয়েছো, স্ট্রেট লাইন ছাড়া কোনো কিছু পাওনি, কারণ ইকুয়েশনগুলো প্রত্যেকটা স্ট্রেট লাইনে ছিল। তো তোমাদের যদি ম্যাথমেটিক্সে কোডের জিওমেট্রিতে স্ট্রেট লাইন করা হয়ে থাকে, তাহলে তোমরা এতদিনে বুঝতে পেরেছো যে মূল বিন্দুক্রমে যে কোনো সরলরেখা সমীকরণ হয় ওয়াই ইকুয়াল টু এক্স, এবং যে সমস্ত সরলরেখা মূল বিন্দুতে যায় না তাদের প্রত্যেকের সমীকরণ হয় ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস। তবুও পরবর্তীতে আমি আমার ভিডিওতে আমি ছোট করে বলে দেবো, কোনো অসুবিধা নেই। যাই হোক, এখানে একটা অরিজিন থাকে, তো এখানে এক্স অ্যাক্সিস, এখানে ওয়াই অ্যাক্সিস। তো সেখানে কোনো একটা পয়েন্ট আমরা যখন সিচুয়েট করি, তখন আমরা এর দুটো ডাইমেনশনের সাহায্য, ওয়াই এক্স এবং ওয়াই দুটোর সাহায্য। সাপোজ তোমার খাতার পাতার তলে কোনো একটা জিনিস চলে গেল, বা তুমি কোনো একটা বস্তুকে রাখলে, তাহলে তার পজিশন, ধরো তুমি কোনো একটা তোমার খাতার পাতা সাপোজ এখানে মনে করো এখানে তুমি কোনো একটা বস্তুকে রাখলে, তাহলে এর পজিশনকে প্রকাশ করার জন্য আমি যদি এটাকে এক্স অক্ষ নিই, এটাকে ওয়াই অক্ষ নিই এবং এটাকে অরিজিন নিই, তাহলে এর পজিশনকে বোঝানোর জন্য আমার এক্স অক্ষ ওয়াই অক্ষ দুজনেই হেল্প দিতে হবে। তাহলে দিস ইজ প্লেন, প্লেন বা তল। তো এই প্লেন বা তলে যখন আমরা কোনো বস্তুকে রাখি এবং তার যখন একটা পজিশন আমরা ডিসকাস করি বা বুঝি, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা অলওয়েজ দুটো অ্যাক্সিসের প্রয়োজন নিই, দরকার পড়ে, এবং সেটাই হচ্ছে টু ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্স। রাইট, নেক্সট আসি থ্রি ডাইমেনশনাল বা থ্রি ডাইমেনশন বা থ্রি ফ্রেম অফ রেফারেন্সে। এখানে অরিজিন কত থাকি, সাথে আরেকটা অ্যাক্সিস থাকে, দ্যাট ইজ জেড অ্যাক্সিস, তাই তো? যেমন থ্রি ডাইমেনশনালি যেটা হয়, যেমন থ্রি ডাইমেনশন ব্যাপারটা কি, থ্রি ডাইমেনশন হচ্ছে আমরা জেনারেলি সাধারণ একটা মানুষকে যেভাবে দেখি সামনাসামনি, যেভাবে দেখি, যেমন তোমরা ভিডিওতে আমাকে যেমন দেখতে পাচ্ছ, বাট তোমরা আমাকে কিন্তু 2D তে দেখতে পাচ্ছ, কোনো ছবিতে, টিভিতে হোক বা ভিডিওতে হোক, যে কোনো জায়গায় যখন তোমরা কাউকে যখন দেখো, তোমরা কিন্তু জাস্ট 2D দেখো, মানে তার হাইট দেখতে পারো আর মানে জাস্ট তার উইথ দেখতে পারো, তোমরা কিন্তু তোমরা যদি এই জায়গাটা দেখতে পাও, তাই না? যখন আমি ঘুরবো, যখন ঘোরা হবে, তখন তোমরা এটার হাইট দেখতে পাবো, এই জায়গাটা দেখতে পাবো, তাই না? সেক্ষেত্রে এটা হবে। তো দিস ইজ টু ডাইমেনশন। বাট আমরা যখন সামনাসামনি কাউকে যখন দেখতে পাই, সামনাসামনি কাউকে দেখার সময় কিন্তু আমরা অলওয়েজ তার হাইট, ব্রেথ, উইথ সব আমরা দেখতে পাই, তাই না? তো সে দিস ইজ 3D। তো যে কোনো একটা 3D একটা বস্তু যে তারা বলতে পারে স্পেসে থাকে। সাপোজ এই ঘরটার মধ্যে আমি যদি এই পেনটাকে ভাসিয়ে রাখি সাপোজ, তাহলে পরে এই পেনটার পজিশন বোঝানোর জন্য আমার কিন্তু ঘরের তিনটা অ্যাক্সিসের প্রয়োজন হবে। সাপোজ আমি এই জায়গাটা যদি এক্স অ্যাক্সিস নিই, এই জায়গাটা যদি ওয়াই নিই, আর এখানে যদি জেড অ্যাক্সিস নিই, তাহলে পরে এই তিনটা, এবং এখানে যদি কোনো একটা অরিজিন ধরি, তাহলে প্রত্যেক তিনটা অ্যাক্সিসের সাহায্য নিয়ে কিন্তু আমার এই পেনটার পজিশন বার করতে হবে, এবং ও যেখানে থাকবে দ্যাটস কল্ড স্পেস। তার তিনটা ঘটনা ঘটছে, দিস ইজ লাইন, দিস ইজ যখন টু ডাইমেনশন, দিস ইজ প্লেন, যখন থ্রি ডাইমেনশনাল তখন হচ্ছে স্পেস। লাইন বোঝার জন্য ওয়ান ডাইমেনশনাল কার্টেসিয়ান, প্লেন বোঝার জন্য টু ডাইমেনশনাল কার্টেসিয়ান, আর স্পেস বোঝার জন্য থ্রি ডাইমেনশনাল কার্টেসিয়ান। তো এটাই হচ্ছে কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্স। Now, our next topic is polar frame of reference. তো একটা polar frame of reference actually কি? আমরা আমাদের মেইন কাজ হচ্ছে প্রথমে একটা polar frame of reference বের করি। ব্যাপারটা কি? যে কোনো polar frame of reference আমাদের তৈরি করতে গেলে পরে আমাদের কার্টেসিয়ানের দরকার পড়ে। উইদাউট কার্টেসিয়ান আমরা কখনোই পোলার তৈরি করতে পারবো না, অলওয়েজ পোলার ফ্রেম অফ রেফারেন্সের ক্ষেত্রে। তো আমি একটা টু ডাইমেনশনাল কার্টেসিয়ান ফ্রেম অফ সিস্টেম, দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই।
দিস অরিজিন। এখানে কোনো একটা পয়েন্ট আছে পি, সাপোজ এখানে কোনো একটা পয়েন্ট আছে পি, সাপোজ পি আছে। এবারে পি পয়েন্টের কোঅর্ডিনেট মনে করো স্মল এক্স কমা ওয়াই। এবার এখান থেকে আমি তাহলে স্মল এক্স কমা ওয়াই তাহলে কোথায় অবস্থিত, সাপোজ এখান থেকে যদি পারপেন্ডিকুলার নিই, সাপোজ এটা যদি এ পয়েন্ট হয় আর এখান থেকে যদি পারপেন্ডিকুলারটা নিই, সাপোজ এটা যদি বি পয়েন্ট হয়, তো দিস ইজ অবভিয়াসলি এক্স and this is obviously y, তাই তো? এটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটের মেইন সিস্টেম। পোলার বলেছে, পোলারে একটা জিনিস না, পোলার যেটা করে, পোলার হচ্ছে অরিজিন থেকে এই সার্টেন পয়েন্টের ডিসটেন্সটা নেয়, তাই তো? এবং যেটাকে আমরা আর বলি, যেটাকে আমরা আর বলে থাকি, আর সাথে এই যে স্ট্রেট লাইনটা তৈরি হলো, এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসে কতটা অ্যাঙ্গেল করে আছে সেটা হচ্ছে পোলার। দ্যাট মিনস একটা কার্টেসিয়ান টু ডাইমেনশনালে যেটা এক্স ওয়াই, যেটা এক্স কমা ওয়াই, যেটা এক্স কমা ওয়াই, সেখানেই পোলারে সেই জিনিসটা হচ্ছে আমার আর কমা থিটা, তাই তো? একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যেটা এক্স কমা ওয়াই, পোলারে সেটাই হচ্ছে আর কমা থিটা। নাও আবার টাস্ক এক্স কমা ওয়াই কে আর কমা থিটাতে কনভার্ট করা, এটা হচ্ছে আমাদের মেইন টাস্ক। এখন একটা এক্স কমা ওয়াই কে কি করে আর কমা থিটাতে কনভার্ট করবো, সেটাই হচ্ছে আমাদের মেইন কাজ। মানে একটা কার্টেসিয়ান টু ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমকে আমাদের একটা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট করতে হবে। তো কি করে দেখি করি, খুব ভালো করে দেখো। সাপোজ এটা এক্স, এটা ওয়াই, তো এটা যদি ওয়াই হয় তো অবভিয়াসলি এটা ওয়াই হবে, সেটার কোনো সন্দেহ নেই। এবার আমরা ভেক্টরের প্রত্যেকই উপাংশ সম্পর্কে পরিচিত। এবারে ভালো করে খেয়াল করে দেখো, এই আটটা আর ওকে যদি তুমি আমি যদি মেইন ভেক্টর ধরি, সাপোজ মেইন ভেক্টর ধরি, তাহলে ওর দুটো উপাংশ তৈরি হচ্ছে, একটা এক্স অক্ষ বরাবর স্মল এক্স, একটা ওয়াই অক্ষ বরাবর স্মল ওয়াই। তাহলে ছবি থেকে আমরা কিন্তু ইজিলি বলতে পারি, তোমাদের বই অন্যরকম ট্রিটমেন্টে বলে দেওয়া আছে, এটা থিটা ধরেছে, এখানে থিটা ধরেছে, নানান ধরনের কায়দা করলো, আমি অত ঝামেলা করবো না। আমি এখানে এটা থিটা, এটা 90 প্লাস 90 মাইনাস থিটা ধরে নিয়ে অনেক ঝামেলা করছে, আমি অত করবো না। আমি ডাইরেক্ট উপাংশ দিয়ে করবো, কারণ এটা ভেক্টর চাই, কারণ এটা যেহেতু ভেক্টরের আগে তোমাদের বই চ্যাপ্টারটা করে দেওয়া আছে, তার জন্য তোমাদের ওই এটাকে থিটা, এটাকে 90 মাইনাস থিটা, এখান থেকে কস, এখান থেকে সাইন, অনেক ঝামেলা করছো, পেছনে আমাদের করার কোনো দরকার নেই, কারণ আমরা ভেক্টরটা জানি। দ্যাটস ওয়াই আমরা উপাংশ নেব। So x that's equals to what? That's equals to r cos theta. Obviously, no doubt, acheta cos, and y that's equals to r sin theta, and y that's equals to r sin theta. Fine. So here what we get? That is y by x that's equals to r sin theta by y by x বার করার আগে আমরা অন্য জিনিস বার করি। এবার বোথ সাইডে স্কয়ার করে যোগ করি, তাহলে কি পাচ্ছি আমরা? x স্কয়ার plus y square equals to r square, first bracket, এখানে r square আছে, cos square theta plus sin square theta, and we know from trigonometry that cos square theta plus sin square theta equals to 1. So r square is what? X square plus y square. So r equals to x square plus y square whole to the power half. তাহলে এটাই হচ্ছে r, ভ্যালু অফ r। আমি বলেছিলাম যে x y কে r theta কনভার্ট করব, so this is the value of r in terms of x y. তো x y এর সাহায্যে আমরা কি করলাম? আমরা কিন্তু r কে এখানে এক্সপ্রেস করে দিতে পারলাম। ইন আ সিমিলার ওয়ে এটা হচ্ছে r, তাহলে r এর ভ্যালু বার করলাম ইন টার্মস অফ x y, এবার থিটার ভ্যালু বার করা হবে ইন টার্মস অফ x y। তাহলে সাপোজ এটা আমরা এখানে এই রেশিওটা বার করি y by x দ্যাটস ইকুয়ালস টু r sin theta by r cos theta। সো r যদি ক্যান্সেল আউট হয়ে যায়, then what we get? tan theta that's equals to y by x. So theta that's equals to tan inverse y by x. So this is the value of theta. So এখানেও আমরা theta r এবং theta ভ্যালু পেয়ে গেলাম in terms of x y। দেখো এখানে tan inverse ব্র্যাকেট দিয়ে একটা y by x আছে, আর এখানে হচ্ছে r equals to root over of x square plus y square এখানে করে দেওয়া আছে। তো এটাই হলো আমাদের পোলার ফ্রেম অফ রেফারেন্স, যেখানে আমরা একটা কার্টেসিয়ান টু ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্সকে আমরা পোলার ফ্রেম অফ রেফারেন্স আমরা এখানে কনভার্ট করে দিই। তো দেখে নাও, ওকে। তো রইল বাকি স্ফেরিক্যাল আর সিলিন্ড্রিক্যাল। স্ফেরিক্যাল সিলিন্ড্রিক্যালটা কমপ্লিকেটেড। পোলারে যেটা পোলারে আমরা দেখতে পেলাম টু ডাইমেনশনাল, মানে এক্স ওয়াই কে টু ডাইমেনশনাল কার্টেসিয়ান, মানে এক্স ওয়াই কে আর থিটা কনভার্ট করলাম। স্ফেরিক্যাল বা গোলীয় নিউক্লিয়াস তরফে থ্রি ডাইমেনশনাল কার্টেসিয়ান, মানে এক্স ওয়াই জেড কে
r থিটা ফাই তিনখানে কনভার্ট করা হয়। কি বললাম? r থিটা ফাই তিনটা জিনিস থাকে। তো ইটস টু কমপ্লিকেটেড এবং আউট অফ সিলেবাস তোমাদের। তো যেটা এবং হায়ার ফিজিক্সের জিনিস, হায়ার ক্লাসে করতে হবে, এটা ফিজিক্স বা ম্যাথমেটিক্সে করতে হবে। তো সেটা পরের বিষয়, তো সেটা আমি এখানে তোমাদের শেখাবো না। তো এখানে সিলিন্ড্রিক্যালও তাই, সিলিন্ড্রিক্যালে যেটা হচ্ছে এখানে যদি r থিটা জেড হয়, r থিটা জেড সিলিন্ড্রিক্যালে সেটা হয় একই রো ফাই জেড, সরি এখানে হচ্ছে r থিটা ফাই, আর সিলিন্ড্রিক্যাল হয় রো ফাই জেড, তিনটা আলাদা জিনিস। যাই হোক, সেটা অন্য ব্যাপার। তো এবার যেটা মেইন কথা, তাহলে আমাদের যে ফ্রেম অফ রেফারেন্স বা আমাদের যেটা নির্দেশতন্ত্র, যে টপিকটা, সেটা আমাদের এখানে শেষ হয়ে গেল। এখন যে মেইনলি আমরা আমাদের যে ফিজিক্যাল টার্ম, যেটা দুটো ফিজিক্যাল টার্ম সম্বন্ধে আজকে আমরা জানবো। নেক্সট দিন আমরা বাকি সমস্ত ফিজিক্যাল টার্ম সম্বন্ধে পড়বো। যে দুটো ফিজিক্যাল টার্ম সম্বন্ধে আমরা জানবো সেটা তোমরা জানো, একটা হচ্ছে সরল এবং আরেকটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। সরল তোমরা ক্লাস 9-এ তোমরা পড়েছো, ক্লাস 9-এ এটা সম্বন্ধে পরিচিত। সেটা তোমরা যেটা জানো সেটা হচ্ছে কোনো বস্তু কণার প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব, তাকেই বলা হয় সরল, তাই তো? তার মানে সরল কখনোই দেখবে না, তোমার সরলকারী দেখবে তোমার প্রাথমিক অবস্থায় ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট, এটা দেখবে না তুমি কোথা থেকে, মানে তোমাকে দেখতে, যেখানে যেটা সরল দেখছি সেটা তুমি কোথা থেকে জার্নি শুরু করলে এবং তুমি কোথায় গিয়ে পৌঁছালে, সেটাই হচ্ছে তোমার সরল। কোন রাস্তা দিয়ে গেলে সেটা দেখবে না, তুমি বক্র পথে গেলে, তুমি বৃত্তাকার পথে গেলে, না তুমি বৃত্তাকার পথে গেলে, নাকি তুমি অধিবৃত্তাকার পথে গেলে, কোনো পথ দেখবে না। যে পথে যাও না কেন, তোমার ফাইনাল ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের মধ্যে একটা স্ট্রেট লাইন পাথ টানা হবে, একটা স্ট্রেট লাইন টানা হবে। এই যে স্ট্রেট লাইনটা হচ্ছে, এই স্ট্রেট লাইনটাই হচ্ছে সরল বা ডিসপ্লেসমেন্ট। বিকজ আমরা জানি যে কোনো পাথের থেকে, যে কোনো পাথের তুলনায় যে স্ট্রেট লাইন পাথ থাকে, সেই স্ট্রেট লাইনটা হচ্ছে লিস্ট পাথ বা মিনিমাম পাথ। এর থেকে ক্ষুদ্রতম পথ হতে পারে না। যে কোনো দুটো বিন্দুর মধ্যে যেরকমই পথ হোক না কেন, বৃত্তাকার হোক, উপবৃত্তাকার হোক, অধিবৃত্তাকার হোক, যেমনই পথ হোক না কেন, ওদের দুটো বিন্দুর মধ্যে যদি একটা সরলরৈখিক পথ থাকে, তাহলে যে সরলরৈখিক পথটা হয় সবচেয়ে ক্ষুদ্রতম পথ বা লিস্ট পাথ। তো সরল শুধুমাত্র সেই ক্ষুদ্রতম পথ এবং দ্বিতীয়ত ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টে ডিসকাস করে। এবং জিনিসটা সম্পর্কে তোমরা খুবই পরিচিত এবং আরো পরিচিত হচ্ছে এই কারণে যে ভেক্টরের আমরা যখন জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন দেখেছিলাম, তো ভেক্টরের জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনে আমি কিন্তু একই জিনিস বলেছিলাম যে ভেক্টর, যেমন একটা ভেক্টর কোয়ান্টিটি দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, একটা ইনিশিয়াল পয়েন্ট আর যে ফাইনাল পয়েন্ট। তো ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মধ্যে যে স্ট্রেট লাইন পাথ থাকবে সেটা হচ্ছে ভেক্টর, এবং সেটা আমি এবি ভেক্টর এভাবে আমরা বিষয়টাকে আমরা এক্সপ্রেস করছি। তো সরলও ঠিক তাই হয়, সরল ইটসেলফ বা ভেক্টর কোয়ান্টিটি, এবং আমরা এটা জানি এবং সেটাকে আমরা অলওয়েজ ভেক্টর দিয়ে প্রকাশ করে থাকি। এবং তোমরা ছোটবেলায় সরলকে এস দিয়ে লিখতে, তো এখন থেকে এস টার্মকে তোমরা ভুলে যাও। এখন থেকে তোমার সরলকে যে জিনিসটা দিয়ে লিখবে, দ্যাট ইজ আর ভেক্টর। হোয়াট দিস আর ভেক্টর? আর ভেক্টর, এই আর ভেক্টরই হচ্ছে এখন থেকে তোমাদের চেনা পরিচিত সরল। তোমরা ছোটবেলায় লিখতে এস, এটাকে ভুলে যাও। এস কে এখন আমরা সরলকে লিখবো, এস কে এস দিয়ে আমরা অতিক্রান্ত দূরত্ব বুঝি, বোঝানো যাবে, কোনো ব্যাপার না, ডি দিয়ে অতিক্রান্ত দূরত্ব বোঝানো যাবে। বাট নর্মালি সরল যখন আমরা বলবো আর দিয়ে এক্সপ্রেস করবো। এবং আমরা ভেক্টরে বলেছিলাম যে আর এর তিনটে কম্পোনেন্ট থাকে এবং আর কে ভাবে লেখা যায় এক্স আই ক্যাপ ফর কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, আর কে ভাবে লেখা হয়েছে। সো দিস ইজ হোয়াট, দিস ইজ নাথিং বাট এ ডিসপ্লেসমেন্ট ভেক্টর অর আর ভেক্টর, ফাইন, যেটা আমরা ওই তোমাদের ভেক্টরে বলেছিলাম। তো এখন থেকে সরলকে আমরা কিন্তু আর ভেক্টরে প্রকাশ করবো, এবং সরল হচ্ছে একটা ভেক্টর রাশি, তার মানে সরলের মান এবং অভিমুখ দুটোই আছে। এবার যদি আসি সরলের এককে, তাহলে সরলের একক হয় সিজিএস সেন্টিমিটার, এসআই মিটার। ওকে, নেক্সট, কোনো বস্তুকণার ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট যদি এক হয়ে যায়, তাহলে আমরা জানি বস্তুকণার সরল শূন্য হয়। তার বৃত্তাকার পথে কোনো বস্তু যদি বারবার পরিক্রম করতে থাকে, তো প্রতিটা মুহূর্তে ও কি করবে, ইনিশিয়াল পয়েন্ট বারবার ক্রস করতে থাকে, তার মানে তার সরলটা 0 হয়ে যাবে। তো এই ধরনের জিনিসপত্র সম্পর্কে তোমরা ক্লাস 9-এ খুব ভালোভাবে পরিচিত। ওকে, এই হলো আমরা সরল। নেক্সট হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা ডিসটেন্স, যে কোন একটা বস্তু করা যতটা দূরত্ব কভার করে, যাকে বলে অতিক্রান্ত দূরত্ব। তোর অতিক্রান্ত দূরত্ব সরলের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সরল শুধুমাত্র নির্ভর করে ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্ট, তুমি কোন পথে যাচ্ছ সেই পাথের উপর ডিপেন্ড করে না, দ্যাট ইজ পাথ ইন্ডিপেন্ডেন্ট। বা অতিক্রান্ত দূরত্ব যেটা থাকে, অতিক্রান্ত দূরত্ব হলো পাথ ডিপেন্ডেন্ট অবভিয়াসলি। এবং দ্বিতীয়ত সরল 0 হওয়ার টেন্ডেন্সি আছে, সম্ভাবনা আছে, কারণ সরল একটা ভেক্টর রাশি, বাট অতিক্রান্ত দূরত্ব কিন্তু ভেক্টর রাশি নয়, অতিক্রান্ত স্কেলার রাশি। তো কাজেই অতিক্রান্ত দূরত্ব কিন্তু 0 হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তুমি যদি বারবার ইনিশিয়াল পয়েন্ট ক্রস করো কোনো একটা সরলরৈখিক পথে, তুমি কোনো একটা জায়গা থেকে জার্নি শুরু করলে স্টেট লাইন পথে অন্য জায়গায় গেলে আবার সেখানে ফিরে আসবে। সাপোজ
ডিস্টেন্স যদি 10 কিলোমিটার হয় তাহলে যাওয়া আসা মিলিয়ে হবে তোমার অতিক্রান্ত দূরত্বটা 10 + 10 20 কিলোমিটার। কিন্তু সরণ হয়ে যাবে 0, কারণ তুমি আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন মানে ইনিশিয়াল পয়েন্টে আমরা ফিরে চলে যাবো। তার জন্য তোমার যে অতিক্রান্ত দূরত্ব যেটা সেটা কিন্তু 0 না হলেও সরণ কিন্তু 0 হয়ে যায় অবভিয়াসলি। এবং সরণের একক অতিক্রান্ত দূরত্বের একক আইডেন্টিক্যাল, সিজিএস সেন্টিমিটার, এসআইতে মিটার। আর সেকেন্ডলি যেটা সেটা হচ্ছে সরণ, আমি বললাম অতিক্রান্ত দূরত্ব স্কেলার রাশি। এই দুটোর মধ্যে পার্থক্য। এবং অতিক্রান্ত দূরত্বকে তুমি এস দিয়েও এক্সপ্রেস করতে পারো, বাট মাথায় কোনো ভেক্টর দিতে হবে না, যেমন সরণের মাথায় অবভিয়াসলি ভেক্টর দিতে হবে। আর আরেকটা প্রকাশ করা যায় ডি অক্ষর দিয়ে প্রকাশ করা যায়, যা খুশি অ্যাজ ইউ উইশ, তুমি যেটা খুশি এক্সপ্রেস করতেই পারো। তো এই হচ্ছে আমাদের সরণ আর দহনের বেসিক ডিফারেন্স। ওকে, আজকে আমরা মোটামুটি নির্দেশ তন্ত্র সম্বন্ধে জানলাম, অনেক কিছু জানলাম। পোলার থেকে কার্টেসিয়ান থেকে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কিভাবে কনভার্ট করা যায় সেটাও দেখলাম। নেক্সট দিন আমরা যেটা মেইন শিখবো সেটা হচ্ছে বেগ, দ্রুতি, এই জিনিসগুলো সম্বন্ধে জানবো। তো এইগুলো সমস্ত তোমাদের টেক্সট বই আছে, তো তোমরা টেক্সট বই থেকে পড়ে নিতে পারবে, কোনো প্রবলেম নেই। তার জন্য আলাদা করে কিছু লিখে দিলাম না বা কিছু বললাম না, টেক্সট বই থেকে ভালোভাবে পড়ে নেবে। আমাদের নেক্সট যেদিন যে জিনিসগুলো পড়বো, বেগ, দ্রুতি, ত্বরণ, এগুলো পড়বো। যদি এগুলো সম্বন্ধে তোমরা জানো, কিন্তু তবুও বলবো তার কারণ আমরা যে ক্যালকুলাস শিখেছি সেই ক্যালকুলাসের যে অ্যাপ্লিকেশনটা, সেই অ্যাপ্লিকেশন ক্যালকুলাসের কি করে হয়। আমরা ক্যালকুলাস শিখলাম ঠিকই বটে, কিন্তু আমাদের ক্যালকুলেশনটা শেখার মেন উদ্দেশ্য কি ফিজিক্স শেখা, তাই তো? তো ফিজিক্সের ক্যালকুলাসটা কিভাবে অ্যাপ্লাই করবো সেটা আমরা নেক্সট দিন থেকে বুঝতে পারবো, যে কিভাবে ফিজিক্সে আমরা ক্যালকুলাসটাকে অ্যাপ্লাই করতে পারছি, যেটা আমরা নেক্সট দিন থেকে খুব ভালোভাবে বুঝতে পারবো। এবং তখন আমরা বেগ, দ্রুতি, ত্বরণ এই জিনিসগুলো সম্বন্ধে ভালো করে বুঝবো এবং তার বিভিন্ন ফর্ম দেখবো। এবং তখন তোমরা বুঝতে পারবে যে তোমরা ক্লাস 9 লেভেলে যে পড়াশোনাগুলো পড়েছে সেগুলো 11 এসে কতটা ইজি হয়ে যাচ্ছে এবং কত শর্টে যে কোনো প্রমাণ তোমরা বিভিন্ন রকমের গতীয় সমীকরণ প্রমাণ করেছো, সাচ অ্যাজ v = u + at, s = ut + half at square, b = u ^ 2s, এই ধরনের বিভিন্ন ধরনের গতীয় সমীকরণ তোমরা প্রমাণ করেছো এবং একটা লং মেথডের মধ্যে প্রমাণ করছো, গ্রাফিক্যালি প্রমাণ করছো। যদিও গ্রাফের অনেক জায়গা তোমরা বুঝতে পারোনি, যেটা এবার বুঝতে পারবে, ক্লিয়ার হয়ে যাবে তোমাদের ব্যাপারগুলো। তো এই ধরনের কিছু প্রবলেমস এর সম্মুখীন তোমাদের হতে হয়েছিল, তো যেটা এখন আর হবে না তোমাদের। এবং তোমাদের যদি স্ট্রেট লাইনটা পড়া হয়ে থাকে কোঅর্ডিনেট জিওমেট্রিতে, যাদের অবভিয়াসলি ম্যাথমেটিক্স আছে তাদের, এবং তারা স্ট্রেট লাইনটা খুব তাড়াতাড়ি করে ফেলো। এবং যাদের ম্যাথমেটিক্স নেই তারা তোমাদের বন্ধু বলো বা কারোর থেকে স্ট্রেট লাইনটা শিখে ফেলো খুব তাড়াতাড়ি। কারণ স্ট্রেট লাইনের প্রচুর এখানে অ্যাপ্লিকেশনে লাগবে। দু ধরনের ইকুয়েশন আছে, y = mx and y = mx + c, দুটো এখানে করতে হবে। সো আজকে এটুকুই থাকলো আমাদের এখানে ভিডিওটা। সো নেক্সট দিন আবার দেখা হচ্ছে বেগ, দ্রুতি, ত্বরণ এগুলো নিয়ে এবং তাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ফর্ম নিয়ে। তো আজ এটুকুই থাকুক।